ঈদের আগের দিনও ঢাকা ছাড়ছেন অনেকে। বাসে স্বাভাবিক ভিড়, ট্রেনে ঝুঁকিপূর্ণ ভ্রমণ, লঞ্চেও যাত্রীর চাপ। ঈদ জামাতের জন্য প্রস্তুত সব ঈদগাহ ও মসজিদ। দিনাজপুর ও শোলাকিয়ায় জামাতে থাকবেন লাখো মুসল্লি। প্রতিবেশী দেশের তুলনায় বিমান ভাড়া দ্বিগুণ, অনেকেই বাতিল করেছেন ঈদে বিদেশ ভ্রমণের পরিকল্পনা। ঈদ বাংলা নববর্ষ বৈশাখীর জন্য পাহাড়ে যাচ্ছে বিপুল পর্যটক। দর্শনার্থী বরণে প্রস্তুত বঙ্গবন্ধু সাফারি পার্ক। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সাথে আছি আমি রাকিব আহমেদ এবং আমি জান্নাতুল ফেরদৌস রুবা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, এবার বিস্তারিত। প্রিয়জনদের সাথে ঈদ উদযাপনে ঈদের আগের দিনও ঢাকা ছাড়ছেন অনেকেই। সকাল থেকে রাজধানীর বাস টার্মিনালগুলোতে দেখা গেছে স্বাভাবিক বাস চলাচল। ঈদ উল ফিতর ও বাংলা নববর্ষ মিলিয়ে অন্যান্য বছরের তুলনায় এবার একটু বেশি ছুটি পেয়েছেন চাকুরিজীবীরা। সকাল থেকে রাজধানীর বাস টার্মিনালগুলোতে যাত্রীর চাপ কিছুটা কম বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। এদিকে বেশিরভাগ বাসই নির্দিষ্ট সময়ে ছাড়লেও উত্তরবঙ্গের বাসগুলোতে দেরি হচ্ছে। অনেক রুটে দ্বিগুণ তিনগুণ বেশি ভাড়া নেওয়ারও অভিযোগ রয়েছে। এদিকে শেষ মুহূর্তে টিকিট কিনে ট্রেনে বাড়ি ফিরছেন অনেকেই। মঙ্গলবারও উপচে পড়া ভিড় ছিল উত্তরাঞ্চলগামী ট্রেনে। যাত্রীর চাপের কারণে নির্ধারিত সময়ের চেয়ে প্রায় 1 ঘন্টা দেরিতে ছেড়ে যায় অনেক ট্রেন। বগিতে জায়গা না পেয়ে কেউ কেউ বাধ্য হয়ে ভ্রমণ করছেন ছাদে। এছাড়া সদরঘাটের লঞ্চঘাটে ছিল চিরচেনা ভিড়। লঞ্চ যাত্রীদের অভিযোগ, একদিকে গাদাগাদি করে যাত্রী তোলা হচ্ছে, অন্যদিকে ভাড়াও নেওয়া হচ্ছে বেশি। ঈদযাত্রার সপ্তম দিন মঙ্গলবারে উপচে পড়া ভিড় ছিল উত্তরাঞ্চলগামী ট্রেনগুলোতে। যাত্রীচাপের কারণে নির্ধারিত সময়ের চেয়ে প্রায় 1 ঘন্টা দেরিতে ছেড়ে যায় এসব ট্রেন। অনেকে ট্রেনের বগিতে জায়গা না পেয়ে বাধ্য হয়ে ভ্রমণ করেছেন ছাদে। আর সদরঘাটের লঞ্চঘাটে ছিল চিরচেনা ভিড়। পদ্মা সেতু নির্মাণের পর যা অনেকটাই কমে যায়। মঙ্গলবার সকাল 10টা, উত্তরাঞ্চলগামী একতা এক্সপ্রেস প্ল্যাটফর্মে প্রবেশের সাথে সাথে হুড়োহুড়ি। কার আগে কে উঠবেন তা নিয়ে রীতিমতো প্রতিযোগিতা। মুহূর্তেই ভরে যায় ট্রেনের পুরো বগি। তিল ধারণের জায়গা না পেয়ে অবশেষে ট্রেনের ছাদই ভরসা অনেক যাত্রীর। উত্তরাঞ্চলগামী ট্রেনগুলোতে সকাল থেকেই এমন ভিড় লক্ষ্য করা যায়। অতিরিক্ত যাত্রীর চাপে কিছুটা দেরিতে ছাড়ে এসব ট্রেন। টিকিট কাটতে যেরকম কষ্ট হয়েছে তার চেয়ে দ্বিগুণ কষ্ট ট্রেনে উঠতে কষ্ট, কিন্তু উঠার পরও যে শান্তি, যে আনন্দটা পাইতেছি, এটা অনেক কিছু। কষ্ট করে উঠছি আমার বাচ্চাকে নিয়ে, আর ফ্যামিলির সাথে ঈদ করতে যাচ্ছি, খুবই আনন্দের ব্যাপার। ভালো লাগতেছে, কষ্ট হয়েছে তারপরে ভালো লাগতেছে, বাসায় যাচ্ছি অনেকদিন পর। সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহের ট্রেনগুলোতে তুলনামূলক কম ভিড় দেখা যায়। অধিকাংশ ট্রেনই ছাড়ে নির্ধারিত সময়ে। ঢাকা থেকে বিভিন্ন রুটে এদিন যাত্রী বহন করেছে 68 জোড়া ট্রেন। এর মধ্যে রয়েছে 8টি বিশেষ ট্রেন। ঈদ যাত্রার সময় প্রত্যেকটা মানুষের সাথে লাগেজ এবং শিশু, বাচ্চা, বয়োবৃদ্ধ লোক থাকেন। তো সেক্ষেত্রে প্রত্যেকটা শিশুকে আমাদেরকে যাত্রা বিরতিতে 1 মিনিট 2 মিনিট বাড়াতে হচ্ছে। সে কারণে কোনো ট্রেন আপনার হয়তো আধা ঘন্টা সময়, 2-1টা ট্রেন দিতে হয়েছে। এদিকে বহুদিন পর সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখা গেল চিরচেনা দৃশ্য। মঙ্গলবার সকাল থেকে যাত্রীর চাপ বাড়ে লঞ্চঘাটে। দুপুরে কিছুটা কমলেও বিকেল থেকে আবারও যাত্রীর চাপ। লঞ্চ যাত্রীদের অভিযোগ, একদিকে গাদাগাদি করে যাত্রী তোলা হচ্ছে, অন্যদিকে ভাড়াও নেওয়া হচ্ছে বেশি। যদিও মালিকদের দাবি সরকার নির্ধারিত ভাড়াই নিচ্ছেন তারা। নর্মালি ভাড়া হলো 350 টাকা, আর এখন ঈদের জন্য 400 টাকা, 450 টাকা এভাবে নেয়, 500 টাকাও নেয়। বাপ মা থাকে, তাদের নিয়ে ঈদ করতে হয়। এখন তো বাধ্যগত ওরা ভাড়া বেশি নিলেও আমাদের দিতে হবে। সকাল 11টা বাজে আসছি, এখন লঞ্চ পাইতেছি না, বসে রয়েছি, বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কষ্টের ভিতরে আছি। সোমবার সদরঘাট থেকে 123টি লঞ্চ দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে 1.5 লাখ যাত্রী নিয়ে ছেড়ে যায়। আর মঙ্গলবার দক্ষিণের 15 জেলায় ঘরমুখী মানুষকে পৌঁছে দিতে রওনা হয় প্রায় 1.5 শতাধিক লঞ্চ। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মহাসড়কের পরিস্থিতি নিয়ে জানাতে নারায়ণগঞ্জ ও সিরাজগঞ্জ থেকে যুক্ত হবেন সহকর্মীরা। শুরুতেই নারায়ণগঞ্জ থেকে যুক্ত হবেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, আজ ঈদের আগের দিন অনেক মানুষই ঢাকা ছেড়ে যাচ্ছেন, সেক্ষেত্রে মহাসড়কে গাড়ির চাপ কেমন, কোনো যানজট রয়েছে কিনা? দেখুন, ঈদের আগের একদিন আজকে, অর্থাৎ আমি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় সকাল থেকে যে অবস্থা দেখছি,
সকাল থেকে কিন্তু এখানে যেই যাত্রীবাহী পরিবহন এবং যাত্রী সংখ্যা গতকালের তুলনায় কিন্তু আজকে এখন পর্যন্ত এখানে যাত্রী সংখ্যা এবং পরিবহন দুটার চাপই কম আমি দেখা যাচ্ছে। এবং যেই বিষয়টি যদি আপনাকে বলি যে যাত্রাবাড়ির পর থেকে সাইনবোর্ড, সানারপাড় এবং মেঘনা টোল প্লাজা এই 30 কিলোমিটারের এলাকার মধ্যে কিন্তু কোনো রকমের যানজট নেই, একেবারে ফাঁকা সড়ক, নির্বিঘ্নে যাত্রীরা পারাপার করছেন। আপনি জানেন যে ঢাকা থেকে যারা আজকে ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা সিলেট এই দুটি বিভাগের এই বৃহৎ অঞ্চলের বিভিন্ন জেলার মানুষগুলি ঢাকা, নারায়ণগঞ্জ এবং পাশাপাশি এখানকার যে গাজীপুর অন্যান্য এলাকা আছে সব মিলিয়ে যে ওই বৃহৎ দুটি অঞ্চলের মানুষ এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপর দিয়েই কিন্তু তারা তাদের গ্রামের বাড়ি ফিরবে। কিন্তু সেই তুলনায় গত 2 বছর আগেও এখানে যে রকমের যানজটের অবস্থা ছিল, এই বছর কিন্তু আমরা এই রকম যানজট এই সড়কটিতে পাইনি। গত 7 দিনের হিসাব যদি আপনাকে বলি, আমরা গত 7 দিন যাবৎ এই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং ঢাকা সিলেট মহাসড়ক নারায়ণগঞ্জের অংশের যেই সড়কের জায়গাটুকু আছে আমরা কিন্তু এখানে কোনো রকমের যানজট পাইনি। তবে আইনশৃঙ্খলা বাহিনী তারা প্রথম থেকেই যেই বিষয়টি জানিয়ে আসছিল, তারা নারায়ণগঞ্জের 30টি যেই পয়েন্ট মহাসড়কের তারা যানজট নিরসনের জন্য মানুষ যেন নির্বিঘ্নে বাড়িতে যেতে পারে সেভাবে তারা প্রস্তুতি নিয়ে তারা কাজ করেছেন এবং সেই সুফল কিন্তু গরমুখ যাত্রীরা কিন্তু পেয়েছে। আমরা কিন্তু এই বিষয়টি লক্ষ্য করেছি এবং গতকাল যে বিষয়টি ছিল যে যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া আদায়, আজকেও কিন্তু সেই বিষয়টি কিছুটা লক্ষ্য করা গেছে এবং পরিবহনের কয়েকটি পরিবহন ছাড়া অধিকাংশ পরিবহনই কিন্তু তারা দ্বিগুণ ভাড়া আদায় করছে যাত্রীদের কাছ থেকে। 500 টাকার ভাড়া 1000 টাকা। এবং এই কারণে কিন্তু গতকাল নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকার যে পরিবহনের কাউন্টারগুলি আছে সেখানে কিন্তু তারা অভিযান করেছেন এবং অভিযান করে কিন্তু একজনকে জরিমানাও করেছেন এবং প্রতিটি এখানে প্রায় 50টি বাস কাউন্টার আছে। এই 50টি বাস কাউন্টারের এই পরিবহন ব্যবসায়ীদের কিন্তু ম্যাজিস্ট্রেট তখন কড়াকড়ি নির্দেশনা দিয়েছে যেন তাদের গাড়ির চাপ আসলে সেভাবে নেই, কিন্তু বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ আছে। আপনি সাথেই থাকবেন। এবার সিরাজগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী দিলীপ কুমার গৌড়। দিলীপ, সিরাজগঞ্জের ওই রুটে মহাসড়কের পরিস্থিতি কেমন দেখছেন? আমি এখন দাঁড়িয়ে আছি বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডার মোড় এলাকায়। আসলে গতকালকে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনে যে পরিবহনের চাপ ছিল, আজকে কিন্তু তেমন চাপ নেই। আমরা দেখছি যে খুব কম সংখ্যক পরিবহন কিন্তু আজকে এই সড়ক দিয়ে চলাচল করছে এবং এই সড়কে বঙ্গবন্ধু সেতু থেকে হাটিকুমরুল থেকে চান্দেরকোনা পর্যন্ত মহাসড়কে কিন্তু পরিবহন একদম স্বাভাবিক গতিতে চলছে। এখানে কোনো কোথাও যানজট নেই, কোথাও ধীর গতিও নেই। গত কয়েকদিন কিন্তু পরিবহনে খুব চাপ ছিল, বিশেষ করে কালকে কিন্তু সারাদিনই এই মহাসড়কে উত্তরবঙ্গগামী লেনে যানজট লাগেনি। তবে পরিবহনে একটি দীর্ঘ সারি ছিল এবং বঙ্গবন্ধু সেতু থেকে আসলে ওই পারে পূর্ব পারে যে যানজট ছিল সেই যানজট নিরসনের জন্য কিন্তু উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী লেন কিছু কিছু সময় বন্ধ করে রাখা হয়েছে। কিন্তু আজকে কিন্তু সকাল থেকে এই সড়কে আসলে তেমন যান নেই বললেই চলে। ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনে যাত্রীবাহী বাস রয়েছে, কিছু সংখ্যক পণ্যবাহী পরিবহন রয়েছে এবং ট্রাক এবং পিক আপ ভ্যানও রয়েছে। যদিও কালকে আমরা দেখেছি পিক আপ ভ্যানে যাত্রী যাচ্ছে, কিন্তু আজকে সেটাও নেই। আজকে কিছু কিছু ব্যক্তিগত পরিবহনে আসলে বেশি লক্ষ্য করা যাচ্ছে এই রুটে। এবং সেই সাথে গতকাল যারা ঢাকা থেকে আসলে যে সকল বাসগুলো এসেছিল এইগুলো কিন্তু আজকে উত্তরবঙ্গ থেকে আবার ঢাকা লেনে যাচ্ছে। এক কথা বলতে হলে গত কয়েক বছরের এই মহাসড়কে ঈদে মানুষের যে দুর্ভোগ পোহাতে হতো, এবার কিন্তু তার কোনোটাই এবার মহাসড়কে তেমন দুর্ভোগ আসলে আমরা ঈদ যাত্রায় দেখতে পারিনি। ধন্যবাদ। নারায়ণগঞ্জ ও সিরাজগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা। সড়ক দুর্ঘটনার 70% মোটরসাইকেলে। জাতীয় অর্থোপেডিক হাসপাতালে মার্চ মাসের তথ্যে এই চিত্র উঠে এসেছে। দুর্ঘটনার শিকার ব্যক্তিদের 58% বয়স 20 থেকে 35 বছর। ঈদের আগে ও পরে সতর্কতার সঙ্গে মোটরসাইকেল চালানোর আহ্বান চিকিৎসকদের। যে পা আজ স্পর্শ করা যাচ্ছে তা কেটে ফেলতে হবে আগামীকাল, আর তা ভেবেই বুকের ভেতরটা হুহু করছে হুমায়ুন কবিরের। মোটরসাইকেল দুর্ঘটনায় তাকে বরণ করতে হচ্ছে পঙ্গুত্ব। এলোমেলো হয়ে গেছে আবু মিয়ার জীবনের গল্প। মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে
9 মাস ধরে ভর্তি জাতীয় অর্থোপেডিক হাসপাতালে। 2023 সালে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে সড়ক দুর্ঘটনা নিয়ে ভর্তি হন 14,157 জন। তাদের মধ্যে 8,000 বা 56% মোটরসাইকেল দুর্ঘটনার শিকার। তবে মার্চ ও এপ্রিল মাসে এই হার বেড়ে হয়েছে 70%। বাইক অ্যাক্সিডেন্ট করার পর আমার লাইফটা পুরাই শেষ, কারণ আমি গার্মেন্টসে জব করতাম। এই 4.5 মাস থাকাতে আমার চাকরি চলে গেছে। আমি আর আদৌ ঠিক মতো হাঁটতে পারবো কিনা এর কোনো সিওরিটি নাই। এই অ্যাক্সিডেন্টের পরে আমার যা ছিল সব শেষ। তারপরে 4-5 লাখ টাকা ঋণ হয়েছি। তারপরে পায়ের যে অবস্থা, এটা কতদিনে ঠিক হইব তা তো বলতে পারতেছি না। জি, আমি সবারই বলবো যে ভাই কেউ যেন আর বাইক না চালায়। বাইক একটা মোটরসাইকেল। সবচেয়ে বেশি মোটরসাইকেল ব্যবহারকারী দেশের তালিকায় শীর্ষে ভিয়েতনাম, প্রতি 1000-এ 358 জন। কিন্তু মৃত্যুহার প্রতি 10,000-এ 4.1 ভাগ। আর বাংলাদেশে প্রতি 1000-এ ব্যবহারকারী 7 জন হলেও মৃত্যুহার 28%, যা দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি। পরিবেশগত সমস্যা, মানুষের আচরণগত সমস্যা, মানুষের অভ্যাস, সচেতন না হওয়া, ওভার স্পিডিং করা, তারপর হচ্ছে হেলমেটের মানটা ঠিক না করতে করা, অল্প বয়সী মোটরসাইকেল দিয়ে দেওয়া, এই সমস্ত কারণে দেখা যাচ্ছে এই মৃত্যুর হারটা আমাদের মোটরসাইকেলের ক্ষেত্রে অনেক বেশি। যে কোনো উৎসবের আগে বাড়ে মোটরসাইকেল দুর্ঘটনা। বেপরোয়া গাড়ি চালিয়ে দুর্ঘটনায় পড়েন তরুণেরা। আহতদের 22 ভাগের বয়স 26 থেকে 30 বছর। এতে কর্মক্ষম জনগোষ্ঠী হারাচ্ছে দেশ। একদিকে যেমন তার পরিবার ক্ষতিগ্রস্ত হয়, কখনো কখনো যদি সময় মতো এবং ঠিকমতো সময় আমরা চিকিৎসা দিতে না পারি বা আমাদের কাছে না আসতে পারে, সেক্ষেত্রে তার কখনো কখনো তার অঙ্গহানি হয়। এটা পারিবারিক অর্থনীতি, জাতীয় অর্থনীতি এবং ব্যক্তিগতভাবে তার পঙ্গুত্ব, সব মিলে আসলে এটা একটা দুঃসহ অবস্থা। গবেষকেরা বলছেন, মানসম্মত হেলমেট ব্যবহার করলে মোটরসাইকেল দুর্ঘটনায় মারাত্মক জখম হওয়ার ঝুঁকি কমে 70 ভাগ। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদে ভ্রমণ বিলাসে বাঁধ সেধেছে উড়োজাহাজের বাড়তি ভাড়া। প্রতিবেশী দেশের তুলনায় দেশের বিমান ভাড়া দ্বিগুণ হওয়ায় অনেকেই বিদেশে ভ্রমণের পরিকল্পনা বাতিল করেছেন। ঈদে নেই এয়ারলাইন্সগুলোর কোনো বিশেষ অফার। এই অবস্থায় অলস সময় পার করছে ট্রাভেল এজেন্সিগুলো। 10 বছর ট্রাভেল এজেন্সির সাথে জড়িত উজ্জ্বল রহমান। সাধারণত দেশের বাইরে ঘুরতে যাওয়া মধ্যবিত্তরাই তার এজেন্সির সেবা গ্রহীতা। তিনি দেখাচ্ছিলেন আকাশপথের টিকিটের দাম কতটা বেড়েছে। কলকাতা থেকে জাস্ট আপনাকে দেখানোর জন্য। শুধু কি তাই, একই মডেলের বিমানে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাই যাত্রার খরচ 39,000, অথচ শাহজালাল থেকে এই ফ্লাইটের খরচ প্রায় 70,000 টাকা, যেটার ফেয়ার অনেক বেশি। কোনো কোনো রুটে কলকাতার চাইতে 3 গুণ খরচ বেশি বাংলাদেশে। আগে যেখানে আপনি 14,000 টাকায় যেতে পারতেন, সেখানে এখন 34-35,000 টাকায় যেতে হচ্ছে। ডাবল হয়ে গেল না ফেয়ারটা? ডাবলেরও বেশি অ্যাকচুয়ালি। তো মানুষ এই জন্য একটু বিমুখ হচ্ছে ট্রাভেল করতে। অন্তত পাশাপাশি দুটি দেশে ভাড়ার এমন পার্থক্য কেন? কারণ এয়ারলাইন্সগুলো কখনো কোনো এয়ারলাইন্স বোয়িং ইউজ করছে, কোনো এয়ারলাইন্স এয়ারবাস ইউজ করছে, কিংবা ডিফারেন্ট টাইপের এয়ারক্রাফট ইউজ করছে, কিংবা আমার এয়ারলাইন্সের যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য যে খরচগুলো আছে, আমাদের যে অপারেশন কস্ট আছে, আরেকটা এয়ারলাইন্স অপারেশন কস্ট সেম হবে না। উড়োজাহাজের টিকিট বিক্রি করার এজেন্সিগুলোর সংগঠন আটাপ বলছে, সর্বোচ্চ সর্বনিম্ন ভাড়ার সীমা বেঁধে দেওয়া উচিত। আমাদের এখান থেকে বাংলাদেশ থেকে কম্পিটিশন নেই বললেই চলে, যে কারণে এয়ারলাইন্সগুলো তাদের ইচ্ছামতো ভাড়াগুলো ফিক্স করছে এবং এয়ারলাইন্সের মধ্যে একটি অতিরিক্ত মুনাফা অর্জনের একটা আকাঙ্ক্ষা থাকে সবসময়। দেশের আকাশপথের ভ্রমণে অনেকটা প্রতিবন্ধকতা তৈরি করছে লাগাম ছাড়া বিমান ভাড়া, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। আল আমিন হক অহন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় ঈদগাহে সর্বাত্মক নিরাপত্তা নিয়ে 85,000 মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারবেন। আগামীকাল সকাল 8:30টায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে জামাত। মঙ্গলবার ঈদগাহ মাঠ পরিদর্শনে গিয়ে এসব কথা জানান দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস। এদিকে জিএমপি কমিশনার জানান, জাতীয় ঈদগাহে থাকবে 5 স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। কয়েক হাজার মুসল্লি ঈদের নামাজ পড়তে পারবেন এখানে। ঈদগাহর সার্বিক ব্যবস্থাপনা দেখতে এসে ঢাকা দক্ষিণের মেয়র জানান, এবার 25,000 বর্গমিটার আয়তনের মূল প্যান্ডেলে 35,000 এবং এর বাইরেও যাতে অন্তত 50,000 মানুষ নামাজ পড়তে পারেন সেই ব্যবস্থাও রাখা হয়েছে। কালবৈশাখী ঝড় অথবা প্রবল বৃষ্টিপাত
হলেও যাতে করে সুষ্ঠুভাবে এখানে জামাত আয়োজন করা যায়, নামাজ আয়োজন করা যায়, সেই ব্যবস্থা আমরা নিয়েছি। আমাদের নিয়ন্ত্রণ কক্ষ থাকবে এবং সকল স্বাস্থ্য সেবাও এখানে নিশ্চিত করা হবে। মাঠের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা দেখতে ঈদগাহে আসেন ডিএমপি কমিশনার। তিনি জানান, পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে। তাছাড়া জাতীয় ঈদগাহে আর্চওয়ে গেট স্থাপন করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে সব মুসল্লিকে এসব গেট দিয়ে ঈদের জামাতে প্রবেশ করতে হবে। ঢাকা মহানগরীর 184টি ঈদগাহ মাঠ ও 1488টি মসজিদের প্রতিটিকে নিরাপত্তা দেবে পুলিশ। কোনো ধরনের জঙ্গি তৎপরতার আগাম খবর এখনো পর্যন্ত আমাদের কাছে নেই। তারপরেও ঢাকা মেট্রোপলিটন পুলিশ সকল বিষয়টি বিবেচনায় রেখে নিরাপত্তা পরিকল্পনা তৈরি করেছে। এদিকে জাতীয় ঈদগাহর পাশাপাশি সারা দেশের প্রতিটি ঈদগাহ নিরাপত্তায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র্যাব। গোয়েন্দা তথ্য, সাইবার মনিটরিং সহ অন্যান্য তথ্য বিশ্লেষণপূর্বক পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে কোনো ধরনের জঙ্গি হামলার ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবুও আমরা এ ব্যাপারে আমাদের গোয়েন্দা নজরদারি এবং আমাদের যে তৎপরতা সেটা অব্যাহত রয়েছে। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ জামাতের জন্য প্রস্তুত করা হয়েছে সব ঈদগাহ ও মসজিদ। মুসল্লিদের নির্বিঘ্নে ঈদ জামাত আদায়ে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। চট্টগ্রামে ঈদুল ফিতরের প্রধান জামাত হবে সকাল ৮টায় জামিয়াতুল ফালাহ মসজিদ মাঠে। এছাড়া নগরের ৪১টি ওয়ার্ডের বিভিন্ন মসজিদ ও মাঠকে প্রস্তুত করা হয়েছে ঈদ জামাতের জন্য। রাজশাহীতে প্রধান জামাত সকাল ৮টায় হযরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহে, তবে আবহাওয়া খারাপ থাকলে হবে দরগা জামে মসজিদে। শাহ মখদুম ঈদগাহ মাঠে সকাল ৮টার সময় প্রধান জামাত অনুষ্ঠিত হইবে এবং এখানে ইমামতি করবে মুফতি ওমর ফারুক। সিলেটে প্রধান জামাত হবে সকাল ৮টায় নগরীর ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। মুসল্লিদের নিরাপত্তায় ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। এখানে আপনার যেগুলো গেট আছে, গেটে আমাদের ডিপ্লয়মেন্ট থাকবে। আমাদের আপনারা দেখছেন যে সিআরটি টিম আছে, আমাদের বোম ডিজিটাল পার্টি থাকবে এবং আমরা এই সিলেট শহরকে নিরাপত্তা দেওয়ার জন্য আমরা নতুন ড্রোন সংযোজন করেছি। বরিশালে ঈদের প্রধান জামাত সকাল ৮টায় হেমায়েতুদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। প্রথমবারের মতো সেখানে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। রংপুর কেন্দ্রীয় কালেক্টরেট ঈদগাহ ময়দানে ঈদ জামাত হবে সকাল 8:30টায়। এছাড়া নগরীর 33টি ওয়ার্ডে 75টি ঈদগাহকে প্রস্তুত করা হয়েছে ঈদ জামাতের জন্য। ঈদের জামাত যেখানে যেখানে অনুষ্ঠিত হবে সেখানে সেখানে আমরা বাড়তি কিছু নিরাপত্তার ব্যবস্থা করেছি। আমরা যারা ঈদ করতে আসবেন তারা যেন নির্বিঘ্নে আসতে পারেন সেই জন্য সড়কের বিভিন্ন জায়গাগুলোতে যেই জায়গাগুলোতে আমাদের একটু ট্রাফিক হওয়ার সম্ভাবনা আছে সেই জায়গাগুলোতে কিন্তু আমরা বাড়তি স্বেচ্ছাসেবকের ব্যবস্থা করেছি। খুলনায় প্রথম ও প্রধান জামাত হবে সার্কিট হাউস ময়দানে সকাল 8টায়। একই সময় ময়মনসিংহে প্রধান জামাত হবে নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদের জামাতের জন্য প্রস্তুত দিনাজপুরের গোরে শহীদ এবং কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ময়দান। এই দুই ময়দানে দেশের সর্ববৃহৎ ঈদ জামাত হয়। এর মধ্যে দিনাজপুরের গোরে শহীদ বড় ময়দানে 5 লাখ মুসল্লি অংশ নেবেন বলে ধারণা করছেন আয়োজকরা। 60-এর দশক থেকে দিনাজপুরে গোরে শহীদ বড় ময়দানে ঈদ জামাতের আয়োজন করা হয়। 2016 সালে মাঠটি সম্প্রসারণ হয় আরও 23 একর এলাকা জুড়ে। এতে প্রায় 7 লাখ মুসল্লি একসঙ্গে ঈদ জামাতে অংশ নিতে পারেন। এ ময়দানে শেষ মুহূর্তে মিনার ও মাঠ পরিষ্কার এবং অজুখানা নির্মাণের কাজ চলছে। মুসল্লি যাতে নামাজ পড়তে কোনো কষ্ট না হয় সে কারণে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি এবং মাঠের নিরাপত্তার বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। গোরে শহীদ বড় ময়দানে এবার ঈদের মূল জামাত হবে সকাল 9টায়। দূরের মুসল্লিদের আসা যাওয়ার জন্য ঠাকুরগাঁও ও পার্বতীপুর থেকে 2টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ঈদ জামাত স্পেশাল ট্রেন 2টা হবে। একটা পার্বতীপুর থেকে ছাড়বে 6টায়, এখানে পৌঁছবে 6:45। আরেকটা ঠাকুরগাঁও থেকে ছাড়বে 5টা, এখানে পৌঁছে পড়বে 7:15। প্রবেশের পথে আমাদের যে প্রবেশ নিয়ন্ত্রণ অর্থাৎ অ্যাক্সেস কন্ট্রোলিংয়ের জন্য আমরা 17টা গেট করেছি। এই প্রত্যেকটা গেটে আমরা আর্চওয়ে রাখার চেষ্টা করব। একই সাথে এখানে হ্যান্ডহেল্ড মেটাল ডিটেক্টর থাকবে।
একইভাবে প্রস্তুত ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দান। এবার শোলাকিয়ায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 10টায়। বরাবরের মতো এবারও মুসল্লিদের জন্য ঈদের দিন ময়মনসিংহ ও ভৈরব থেকে দুটি বিশেষ ট্রেন চলবে। শোলাকিয়ায় শুধু জায়নামাজ নিয়ে প্রবেশ করতে মুসল্লিদের অনুরোধ করছে পুলিশ। দূরবর্তী জায়গাগুলিতে চেকপোস্ট বসানো হয়েছে, চেকপোস্টের মাধ্যমে তারা ভিতরে আসবেন এবং সব মিলিয়ে পুরো মাঠটাকে একটা নিরাপত্তার চাদরে ঢেকে নেওয়া হবে। 4 স্তরের নিরাপত্তার ব্যবস্থা থাকবে। 2016 সালের 7 জুলাই ঈদ নামাজের সময় শোলাকিয়া ঈদগাহের কাছে পুলিশের চৌকিতে জঙ্গিদের হামলায় 2 পুলিশ সদস্য সহ নিহত হয় 4 জন। এরপর থেকে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে শোলাকিয়ার ঈদ জামাতে। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে কিশোরগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহজাহান সাজু। ঈদ জামাতের জন্য শোলাকিয়া ময়দানে কি ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, কতজন মুসল্লি এবার অংশ নিতে পারেন? দেখুন, ঈদ জামাতের জন্য শোলাকিয়া মাঠ পুরোপুরি প্রস্তুত আপনি ধরে নিতে পারেন। এখন যে কাজ চলছে এটা শুধুমাত্র নিরাপত্তা দেওয়ার কাজ, আর এই নামাজের কাতার সোজা করার জন্য দাগ কাটা বা এমনি যে দেয়ালগুলিতে রং করা, যেখানে ইমাম সাহেব দাঁড়ান সেই জায়গাটা রং করা, সকল কাজই শেষ। এখন নিরাপত্তার বিষয়, আর নিরাপত্তার বিষয়টা আমি আপনাকে বলি, যেটা আপনি প্রতিবেদনে শুনেছেন যে 2016 সালে এই ঈদগাহ মাঠের অদূরেই একটা পুলিশি চৌকিতে যে জঙ্গি হামলা হয়েছিল, সেখানে পুলিশ সদস্য সহ মারা গিয়েছিলেন 4 জন। তো এই বিষয়টা মাথায় রেখে নিরাপত্তার বিষয়টা পরের বছর থেকে সাজানো হয়। কিশোরগঞ্জের যে পুলিশ সুপার রয়েছেন মোহাম্মদ রাসেল শেখ, তিনি আমাদেরকে যে বিষয়টা জানিয়েছেন যে এটা শুধু ঈদগাহ মাঠ নয়, শোলাকিয়া ঈদগাহ মাঠ সহ কিশোরগঞ্জ পুরো জেলা শহরটাই নামাজের আগের 7 দিন থেকে এবং নামাজের পর পর্যন্ত নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। এখানে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন থাকবে পোশাকে এবং সাদা পোশাকে। মুসল্লিরা যাতে একবারে নির্বিঘ্নে নিরাপত্তার সহিত তারা এখানে নামাজ পড়ে বাড়ি ফিরে যেতে পারেন, এই জন্য সকল নিরাপত্তার ব্যবস্থাই করা হয়েছে। আর আমি যদি আপনাকে বলি, জেলা প্রশাসনের পক্ষ থেকে যে বিষয়টি মূলত করা হয়েছে, এখানে দূর দূরান্ত থেকে আগত যে মুসল্লিরা রয়েছেন তাদের জন্যে সর্বোচ্চ ব্যবস্থা আছে আপ্যায়নের। যারা আগে এসেছেন তাদের ইফতার, সেহরি এবং নামাজের দিন যাতে সকল ব্যবস্থা থাকে, অজু, স্যানিটেশন, সকল ব্যবস্থায় জেলা প্রশাসন করেছেন এবং নির্বিঘ্নে যাতে তারা বাড়ি যেতে। এটা ঐতিহ্যবাহী মাঠ, সেই 200 বছরের ঐতিহ্যবাহী। 200 বছর আগে থেকেই এই মাঠে নামাজ অনুষ্ঠিত হতো। তো এই 1.25 লাখ মুসল্লি 200 বছর আগে প্রথম হয়েছিলেন, সেই 1.25 লাখ থেকেই শোলাকিয়া নামটার প্রচলন। আর এখানে যারা নামাজ পড়েন বেশিরভাগই বংশ পরম্পরায় নামাজ পড়েন। এই ছিল আপাতত প্রস্তুতির সবশেষ। জি সাজু, আপনাকে ধন্যবাদ। কিশোরগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাহজাহান সাজু। একেবারে শেষ সময়েও ঈদের কাপড় কিনতে জমজমাট রাজধানীর মার্কেট, দোকান ও শপিং মলগুলো। অনেকে গরম আর ভিড় এড়িয়ে স্বাচ্ছন্দ্যে কেনাকাটার জন্য বেছে নিয়েছেন রাতকে, আর মধ্যরাত পর্যন্ত অনেক মার্কেট খোলাও থাকছে। ক্রেতাদের ভিড় দেখে শপিং মল ও মার্কেটগুলোতে বোঝার উপায় নেই যে রাত 1টা পার হয়েছে। চলছে শেষ মুহূর্তের কেনাকাটা। ব্যস্ততার কারণে যারা নতুন কাপড় কিনতে পারেননি বা আরও কিছু কেনাকাটার বাকি রয়েছে, তাদের ভিড়টাই বেশি। ক্রেতাদের চাহিদা মেটাতে রাজধানীর অধিকাংশ মার্কেট খোলা রয়েছে মধ্যরাতেও। ভিড়ের মধ্যে অত না এসে এখন একটু শান্তি মতো শপিং টপিং করা যাবে। তো আমরা জুতা কিনলাম, জামা কিনলাম, টপস কিনলাম, অনেক আনন্দ করলাম, খাইলাম দাইলাম, কিন্তু একদম ফাঁকা। তাই ইফতারের পরে আসলাম, একটু ভিড় কম থাকবে তাই আর কি চিন্তা ভাবনা করছিলাম। তো আইসা দেখি যে না, মোটামুটি জাঁকজমক আছে। ফ্রিলি শপিং করার জন্য এই টাইমটায় আসা। এই টাইমটার আগে অনেক ভিড় ছিল, অনেক জ্যাম ছিল, রাস্তাও জ্যাম ছিল। তো আমরা খুব সুন্দর করে স্বাচ্ছন্দ্যে আসতেও পেরেছি এবং শপিংও করতে পারছি। ধানমন্ডি, নিউ মার্কেট, পান্থপথ এলাকার মার্কেটগুলোতে রয়েছে ক্রেতাদের ভিড়। নিউ মার্কেটে রয়েছে ক্রেতাদের সবচেয়ে বেশি ভিড়, তেমনি রয়েছে বিক্রেতাদের হাকডাক। ঈদের কেনাকাটা একটা আনন্দ, আর এই আনন্দটা অনুভব করার জন্য রাতে শপিং বেটার। আর পুরান ঢাকার সবচেয়ে ঐতিহ্য হলো সেহারি। এই শপিং শেষে সেহারির জন্য আমরা ওয়েট করছি। সময় পেলাম, এখন দোকানপাট বন্ধ করে আসলাম,
তারপরে যে এখন মাত্র বের হয়েছি, মাত্র এই যে প্রথম পাঞ্জাবি দোকানে ঢুকলাম। এখন অন্যান্য বছরের চেয়ে বিক্রি ভালো বলছেন বিক্রেতারা। গত বছরের তুলনায় বলতে গেলে এবার ক্রেতারা অনেক পরিমাণ বেশি আসতেছে, তো কেনাকাটাটাও বেশি হচ্ছে। তো গত বছরের তুলনায় আমরা কাস্টমারের কথা চিন্তা ভাবনা করে রিজনেবল প্রাইসের মধ্যেই দেওয়ার চেষ্টা করতেছি। রোজা 30টা হবে ইনশাল্লাহ, এই জন্য আমাদের বেচা কিনা আরেকদিন বাড়ছে, খুবই ভালো হয়েছে এবং আমরা আশাবাদী এভাবে বেচা কিনা আমাদের হইলে সামনে আরও ভালো হবে। রাতের বেচাকেনা নিরাপদ করতে জোরদার করা হয়েছে পুলিশি টহল। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের দিন সকালে অতিথি আপ্যায়নের মূল অনুষঙ্গ হচ্ছে সেমাই ও ঘরে বানানো বিভিন্ন মজাদার খাবার। সেই মুখরোচক খাবার বানানোর উপাদান সেমাই, কিশমিশ, বাদাম কিনতে এখন ভিড় দোকানে দোকানে। কারওয়ান বাজার ঘুরে দেখা যায় নিম্ন আয়ের মানুষের কাছে এখন পছন্দের তালিকার শীর্ষে সেমাই। ষাটার্ধ লাল মিয়া ও তার স্ত্রী কুলসুমার ঈদ বাজার বলতে এই সেমাই। নিঃসন্তান এই দম্পতি আর কিছু কিনুক না কিনুক ঈদের দিন সকালে মিষ্টিমুখ করা তো বাদ দেওয়া যায় না। পয়সা জুড়ে না তো নিতাম না, মানুষের কত কিছু নেই, আমার যদি পয়সা থাকতো তা আমিও তো অনেক বাজার নিতাম। বাজার দরে পকেটে টান, তাই বেশি কেনার ইচ্ছে থাকলেও বেগুনবাড়ির বাসিন্দা পোশাক শ্রমিক অঞ্জনা কিনলেন এতটুকুই। সেমাই কিনছি, নুডলস কিনছি, মোরগ কিনছি। ঈদের সকালে মেহমান আপ্যায়নে যেন কমতি না হয় সেটার চেষ্টা সবার মাঝেই। কিনতে হইব কিছু কম কম করে যা সব মিলাই কিনতে হইব। ঈদের জন্য সেমাই কিনছি, তারপর আপনার চিনি কিনছি, এভাবে বাজার করছি আর কি। দোকানিরা বলছেন এবার তেমন বেচা বিক্রি নেই, বুধবার বিক্রি বাড়ার আশা। বেচা কিনে আগের মতো একটু মোটামুটি, আগের মতো আগে তো ভালো হয়েছে, এবার তো লাগে না আগের মতো ঈদের মতো বেচা কখনো হয় না। এদিকে চড়া দামে বিক্রি হচ্ছে সেমাইয়ের অনুষঙ্গ বাদাম, কিশমিশ। সারা বছর যত সেমাই বিক্রি হয় তার 90%ই বিক্রি হয় দুই ঈদে। একদম 250। আল আমিন হক অহন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আইনি ব্যবস্থার হুঁশিয়ারির পরেও অনলাইনে টিভি চ্যানেলের ফিড সম্প্রচার বন্ধ হয়নি। এ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীকে অভিযান চালানোর তাগিদ দিয়েছে কোয়াব। ওই অসাধু ব্যবসায়ীদের তালিকা তথ্য মন্ত্রণালয় ও গণমাধ্যমে পাঠানোর ঘোষণা দিয়েছেন সংগঠনের নেতারা। অনলাইনে দেশি বিদেশি চ্যানেলের সম্প্রচার বন্ধের দাবি অনেক দিনের। সম্প্রতি তথ্য ও সম্প্রচার এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকও করেছেন কেবল অপারেটররা। অবৈধ ফিড ও সেট টপ বক্সের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন তারা। ডিটিএইচ এবং কেবল অপারেটরদের তাদের বাইরে অন্য কেউ যদি এই ফিড গ্রাহকের কাছে নিয়ে যায় সেটি বেআইনি এবং অবৈধ। কিন্তু এখনও পিছু হটেনি অসাধু অনেক ব্যবসায়ী। ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবি এর সভাপতি দোষ স্বীকারও করেছেন। আমাদের ইন্টারনেট ব্যবসায়ী যারা আছে তাদের মধ্যে থেকে হয়তো 10 থেকে 15% অপারেটর কেবল টিভির এবং ইন্টারনেট দুটোই হয়তো দেখাচ্ছে। এই পরিস্থিতিতে ক্ষোভ জানিয়েছেন কেবল অপারেটররা। সরকারের নির্দেশ না মানা ওইসব ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালানোর তাগিদ দিয়েছেন কোয়াবের নেতারা। আমার মনে হয় যে আমাদের ল অ্যান্ড এনফোর্সমেন্ট যারা আছেন তাদেরকে ডিপ্লয় করে এই জাতীয় কার্যকলাপগুলো যারা করছেন, যারা এইভাবে অবৈধভাবে এই চ্যানেলগুলোকে সম্প্রচার করছেন, পাইরেসি করছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। অনুমোদনহীন সেট টপ বক্স সরবরাহ বন্ধ হয়নি এখনও। এতে সরকার বিপুল রাজস্ব হারাচ্ছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাদেরকে এখনই বলবো যে আপনারা এই অবৈধ সম্প্রচারটি এখনই বন্ধ করুন, না হলে আমার দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, টেলিভিশন ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনলাইন প্ল্যাটফর্মের অনিয়ম বন্ধে সমন্বিত পদক্ষেপ চায় কোয়াব। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদ, বাংলা নববর্ষ ও বৈশাখী উৎসবের কারণে খাগড়াছড়িতে এবার বিপুল সংখ্যক পর্যটক সমাগমের আশা করছেন ব্যবসায়ীরা। এরই মধ্যে বুকিং হয়ে গেছে সাজেক ও খাগড়াছড়ির হোটেল কটেজের বেশিরভাগ রুম। পাহাড়, অরণ্য, ঝর্ণা ও উপত্যকা নিয়ে পার্বত্য জেলা খাগড়াছড়ি। আলুটিলা রহস্যময় সুড়ঙ্গ, ঝুলন্ত ব্রিজ, তারেং রিছাং ঝর্ণায় বছর জুড়েই ভিড় করেন পর্যটকরা। এবার ঈদ, পয়লা বৈশাখ ও বৈশাখী উৎসব ঘিরে টানা ছুটিতে ভ্রমণে খাগড়াছড়ি যাচ্ছেন বিপুল সংখ্যক পর্যটক। এরই মধ্যে বুকিং হয়ে গেছে বেশিরভাগ হোটেল, মোটেল, কটেজ। আমাদের এখানে প্রচুর পর্যটক আসবে
এই ক্ষেত্রে আমরা এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা নিরাপত্তা আমরা জোরদার করেছি। ঈদ, পয়লা বৈশাখ এবং বৈশাখী উৎসব একসাথে হচ্ছে এবং এই উপলক্ষে পর্যটকরা এখানে আসবেন এ আশাবাদী এবং আমাদের ব্যবসা অনেক ভালো হবে। পর্যটক মোটামুটি বাড়ছে এবং ইতিমধ্যে আমাদের বুকিং হয়ে গেছে। জেলায় আগত পর্যটকদের নিরাপত্তায় তৎপর রয়েছে ট্যুরিস্ট পুলিশ। পর্যটন কেন্দ্রে থাকবে তাদের সার্বক্ষণিক টহল। সিভিল পোশাকে আমাদের টিম সক্রিয় থাকবে। আর বিশেষ করে সাজেকে আমাদের একটি আলাদা জোনই আছে টুরিস্ট পুলিশের, তো এখানে একজন পুলিশ পরিদর্শকের নেতৃত্বে আমাদের একটা টিম সার্বক্ষণিক সেখানে 11 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত অবস্থান করবে। এবার ছুটিতে লক্ষাধিক পর্যটক খাগড়াছড়ি ও সাজেক ভ্রমণ করবেন বলে আশা করছেন পর্যটন ব্যবসায়ীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদ উপলক্ষে দর্শনার্থী বরণে প্রস্তুত গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্ক। এরই মধ্যে পার্কের রাস্তা, সৌন্দর্য বর্ধনকারী গাছপালা এবং প্রাণীদের বেষ্টনীগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এবারও ঈদে বিপুল পরিমাণ দর্শনার্থী সমাগমের আশা পার্ক কর্তৃপক্ষের। খোলা বনে ঘুরে বেড়াচ্ছে সিংহ, ভালুক, জেব্রা সহ নানা হিংস্র প্রাণী। কাছ থেকে তাদের দেখার রোমাঞ্চকর অভিজ্ঞতা মিলবে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কে। পার্কটি কোর সাফারি ও সাফারি কিংডম দুটি অংশে বিভক্ত। কোর সাফারি পার্কে ঢুকতে হবে বিশেষ গাড়িতে করে। পার্কের বেষ্টনী দেয়া অংশে দেখা যাবে উন্মুক্ত নানা প্রাণী। এছাড়া সাফারি কিংডম অংশে রয়েছে নানা জাতের পাখি, কুমির, প্রাকৃতিক ইতিহাসের জাদুঘর, ঝুলন্ত ব্রিজ ও শিশু পার্ক। মানুষজন আসলেও তারা কীরকম ফিল হয় এটা বোঝা যায়, যে তারা আনন্দ পাচ্ছে নাকি ডিস্টার্ব ফিল হচ্ছে। জেব্রা, জলহস্তি, ওয়াইল্ড বিস্ট প্রভৃতি প্রাণীর বাচ্চা দিচ্ছে এবং মদনটাক বাচ্চা দিচ্ছে। আশা করি এই ঈদে যারা দর্শনার্থী আসবে তারা এই সমস্ত প্রাণী দেখে খুব আনন্দ উপভোগ করবে। পার্ক কর্তৃপক্ষ জানায় ঈদের দিন থেকে শুরু করে তার পরের কয়েকদিন বিপুল দর্শনার্থীর সমাগম হয় এখানে। বিভিন্ন বেষ্টনীগুলা, গরিয়াল, কুমির, মদনটাক, ইমু পাখি, উট পাখি, প্রত্যেকটা ইভেন্ট আমরা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি এবং আশা করি দর্শনার্থীরা ভালোভাবে উপভোগ করবে। ঈদ ঘিরে দর্শনার্থীদের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথা জানিয়েছেন জেলা প্রশাসক। পর্যটনের অন্যতম জায়গা যেহেতু গাজীপুর, এখানে ঈদের সময় বিভিন্ন পর্যটন জায়গায় আসবে লোকজন, তা আমাদের পর্যটন পুলিশ সবসময় নিয়োজিত থাকে এইসব জায়গায়। এটা ছাড়াও আমরা এই স্থাপনাগুলোতে আমাদের বিশেষ নজরদারি রাখব। 38,000 একর বনভূমিতে গড়ে তোলা এই পার্কে 70 প্রজাতির প্রায় 5,000 প্রাণী রয়েছে, যেখানে ভিন্ন অভিজ্ঞতা মেলে দর্শনার্থীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কয়েকদিনের অতিবৃষ্টিতে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় তলিয়ে গেছে সুনামগঞ্জের প্রায় 500 একর জমির বোরো ধান। কৃষকদের দাবি, স্লুইস গেট না থাকায় ফসলের ক্ষতি হয়েছে। আর কৃষি বিভাগ বলছে ভবিষ্যতে হাওরের ফসল রক্ষায় জরুরি ভিত্তিতে স্লুইস গেট নির্মাণ করা হবে। সুনামগঞ্জের 95টি হাওরের অন্যতম বৃহৎ দেখার হাওর। সদর, শান্তিগঞ্জ ও দোয়ারা বাজার উপজেলা নিয়ে এই হাওরের বিস্তৃতি। দেখার হাওরে 15,000 হেক্টর জমিতে এবার বোরো ধান চাষ করেছেন কৃষকরা। তবে সপ্তাহখানেকের অতিবৃষ্টির কারণে নিচু এলাকা তলিয়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে 500 একর জমির বোরো ধান। ডুবরার ফাইনে বৃষ্টির ফাইনে কি আমরা ধান তোল করে লিছি, বুঝছো? তোল করেছে 9 কেরের মাঝে আমার এই 7 কেরে গেছে কি 2 কের জমিন আছে। ও বেরিবান্ধের কারণে আমরা ফাইনে নেই, প্রতি বছরই নেই। 18 কেজি জমিতে গত আরও কাটতে পারছে না, এবারও কাটতে পারছে। কৃষকরা বলছেন স্লুইস গেট থাকলে রক্ষা পেত তাদের ফসল। হাওরে জলাবদ্ধতা নিরসনে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থার দাবি তাদের। আমরা পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেয়, তাইলে আমরা মনে করেন যে ধান ফান খাইতে তুলতাম পারি। প্রতি বছর এক অবস্থা। হাওরের ফসল রক্ষায় ভবিষ্যতে জরুরি ভিত্তিতে স্লুইস গেট নির্মাণের আশ্বাস কৃষি বিভাগের। এরই মধ্যে জানানো হয়েছে পানি উন্নয়ন বোর্ডকেও। এখানে কিছু যে সমস্যাগুলি, এগুলি যদি ভবিষ্যতে স্লুইস গেট নির্মাণ করা যায় এবং এটার বিশেষজ্ঞর মাধ্যমে মতামতের মাধ্যমে যদি স্লুইস গেট নির্মাণ করা যায়, আমি আশা করি যে সুনামগঞ্জ জেলার যে জলাবদ্ধতার যে বিষয়টা, এটা অনেকটাই নিরসন হবে। জেলার 12 উপজেলার 2,23,447 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে, যা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি বলে জানিয়েছে কৃষি বিভাগ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে।
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাইকে।